তে শাড়ির কুচি সামলে জিমিনের সঙ্গেই যাচ্ছে। জিমিন তাকে এটা ওটা বলে ইন্ট্রাকশন দিচ্ছিল কিভাবে আজ সবার সামনে পারফর্ম করলে পুরো বিষয়টা সুন্দর দেখাবে। তেও মন দিয়ে সেই সব শুনছিল। যারা যারা পারফর্ম করবে সবাইকে এক জায়গায় রাখা হয়েছে। তেও বসে বসে অপেক্ষা করছে পাশে জাংকুকের গিটারটা নিয়ে। তে আশেপাশে জাংকুককে দেখতে না পেয়ে জিমিনকে প্রশ্ন করে, কাকে দেখেছিস? কাকে দেখার কথা বলছিস? আমি তো কখন থেকে কাউকে দেখি না। না মানে গিটারের মালিককে। আমাকে এটা ধরিয়ে দিয়ে লাফাত্তা। একটু পরে তো আমার পারফরমেন্স আসবে, তখন এটা যদি কেউ চুরি করে নিয়ে যায় আবার আমাকে ধরবে। চুরিতে জাংকুক ভাইয়ের গিটার তো কেউ চুরি করবে না, রিল্যাক্স। তে শুনলো তবুও নিশ্চিত হতে পারছে না। তারপরও কি মনে করে আবার সোজা হয়ে দাঁড়ায়। গিটার আশেপাশে ওর চোখ দুটো খুঁজতে লাগলো ওই বকাটে গুন্ডা এগুয়ে মানুষটাকে। কিছু দূর যেতে জাংকুককে চোখে পড়ে। তে থমকে যায় জাংকুককে এই রূপে দেখে। আজকে বেশি যেন সুন্দর লাগছে এই গুন্ডা ছেলেটাকে। যতই জাংকুকের দিকে এক পা এগোচ্ছে ততই ওর বুকের দুপুখানি যেন বেড়েই যাচ্ছে। হৃৎপিণ্ড ফেটে বেরিয়ে আসবে মনে হয় এক্ষুনি। তে নিজেকে সামলাতে পারছে না আজ। জাংকুককে যতবারই দেখছে অন্যমনস্ক হয়ে যাচ্ছে শুধু। শুনুন। জাংকুক কথা বলার মধ্যে ফিরে তাকালো। নীল শাড়ি পরা তেকে দেখে জাংকুকের চোখও ছানা বড়া হয়ে গেল। বুকটা যেন দপ করে উঠল। তবুও নিজেকে সামলে গলার স্বর স্বাভাবিক রেখে বলে, বলো। নিন আপনার গিটারটা। ঠিক করে ফেলেছ? ঠিক হয়ে গেছে। গিটারটা তে জাংকুককে দিয়ে দেয়। দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। কিছু বলতে চাও? না। আচ্ছা ঠিক আছে, আমি আসি। যাও। তে ওখান থেকে দৌড়ে চলে যায়। তের যাওয়ার দিকে চেয়ে থাকে জাংকুক কিছুক্ষণ। জাংকুক যেন আজকে তেকে চোখে হারাচ্ছে। তেও সেম, যতটুকু পারছে জাংকুককে চোরা চোখে দেখতেছে। আজ তের চোখে জাংকুককে ভীষণ সুন্দর লাগতেছে। জাংকুকের বাবা মন্ত্রী নামজনকে নিয়ে যখন স্যাররা নানা ভালো ভালো কথা শোনাচ্ছিল সবাইকে, ছেলে হয়েও সেদিকে ওর একটুও মন নাই। ও নিজের মতো করে সবকিছু থেকে অনেকটা দূরে এসে সিগারেট ধরালো। হঠাৎ কারো কেসে ওঠার শব্দে জাংকুক পাশে তাকায়। দেখে তে মুখে হাত চেপে কাশতেছে। আশেপাশে সিগারেটের ধোঁয়া। জাংকুক থকমত খেয়ে যায়। সিগারেট ফেলে দিল। জুতা দিয়ে সিগারেট পিষে নেয়। হাত দিয়ে এলোমেলোভাবে ধোঁয়া কাটানোর চেষ্টা করে কিছুক্ষণ। কখন যে তে ওর পাশে দাঁড়িয়েছে খেয়ালই ছিল না ওইসব। কিছুক্ষণ পর তের কাশি কিছুটা থামে। এই তে, এই ঠিক আছে তুমি? এখন ঠিক আছে। দুজন দুজনের পাশাপাশি দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। জাংকুকের আজ বড্ড ইচ্ছা হচ্ছে তেকে একটু চুয়ে দিতে। কেন এমনটা মনে হচ্ছে ও নিজেও জানে না। তেও বারবার চোরা চোখে জাংকুকের দিকে চেয়ে থাকে। বড্ড নেশা লাগতেছে জাংকুকের মায়াবী চেহারাটা দেখে। কিন্তু এটা তো তের জন্য বারণ। তে কেন বারবার জাংকুকের প্রেমে পড়ে যাচ্ছে সেটা তেও বুঝতেছে না। কিছুক্ষণ পর স্টেজ থেকে নাম আসলো তের। তেকে ডাকতেছে গান গাওয়ার জন্য। তেও আর কিছু না বলে জাংকুকের পাশ থেকে দৌড়ে চলে যায় স্টেজে। তে গান গাওয়া স্টার্ট করে। জাংকুক দূরে দাঁড়িয়ে থেকে মন দিয়ে তের গান শুনছিল। গান গাওয়ার শেষে স্যারদের অনুরোধে তারা কয়েকজন মিলে চলে যায় রেস্টুরেন্টে অতিথিদের জন্য বিরিয়ানির প্যাকেট নিয়ে আসতে। গান গাওয়া শেষ হয়ে গেছে বিদায় তেকেও যেতে হয় বাধ্য হয়ে। জাংকুক বিরিয়ানির পলিথিন বেঞ্চের উপর রাখতে রাখতে কেন যেন তের দিকে তাকালো। তে শাড়ির আঁচল মাথায় দিয়ে জাংকুকের পাশে কাজ করছিল। তে চলে যাবে কিনা ভাবছিল তখন। এখনো কাজ বাকি। প্যাকেটগুলো ওদেরই সার্ভ করতে হবে। তারপরে আবার কি মনে করে জানি গেল না। কাজে হাত লাগালো জাংকুকদের সঙ্গে। এদিকে দূর থেকে জাংকুকের বাবা কিম নামজুন জাংকুক আর তের দিকে চেয়ে আছে মুগ্ধ দৃষ্টিতে। ওরা কাজ করছে একে অপরের এতটা কাছে থাকছে। এসব কিছুই নামজুনের চোখ শীতল হয়ে যাচ্ছে। উনি একসময় পাশে থাকা সেক্রেটারিকে জিজ্ঞেস করলেন, এটাই কি ওই মেয়ে? জি স্যার, মেয়েটার বাড়ি
নাম দাম বের করো। আমি চাইছি দ্রুত বিয়ের প্রস্তাব নিয়ে মেয়েটার বাড়িতে যাব। জাঙ্কুককে এবার আমি সারপ্রাইজ দিতে চাই। আমার ছেলেটার খুশি আমি দ্রুত নিজের দুই চোখে দেখতে চাইছি। ছেলেটা আমার বড্ড একরোখা, গম্ভীর, হয়তো মুখ ফুটে নিজের পছন্দ কখনো বলবে না। তবে বাবা হিসেবে আমার তো একটা কর্তব্য আছে। বলো, তুমি সব কিছু ব্যবস্থা করে ফেলো দ্রুত। ওকে স্যার। অনুষ্ঠান শেষ হতে হতে সন্ধ্যা হয়ে আসছে। আমন্ত্রিত অতিথিদের অনেকেই তখন অনুষ্ঠান ছেড়ে বাড়ি ফিরেছেন। ছাত্রছাত্রী মিলে স্যারের আদেশে ক্যাম্পাস পরিষ্কার করছিল। তেও তার বাগে পড়া কাজগুলো শেষ করে ব্যাগ গুছিয়ে বেরিয়ে যাবে এমন অবস্থায় হঠাৎ ওর পেছনে কেউ একজন ওকে ডাকলো। তে দেখে চমকে ওঠে, স্বয়ং তাদের প্রধান অতিথি। সালামু আলাইকুম স্যার। নামজুন তের উপর থেকে নিচ পর্যন্ত খুবই ভালো করে দেখে নীল রঙা শাড়ি পরা মোটামুটি সিমসাম গড়নের একটা মেয়ে। মুখে আজকাল যুগের মেয়ে ছেলেদের মতো এক গাদা মেকআপ নেই, সামান্য কাজল চোখে, মিষ্টি সরল ভীষণ দেখতে। নামজুনের দেখে বেশ পছন্দ হলো। কেমন আছো তুমি মা? তে অবাক। উনি তের ভালো মন্দ জিজ্ঞেস করছেন। জি ভালো স্যার, আপনি? ভালো আছি মা। তোমার বাড়ি জানি কোথায়? লক্ষ্মীপুর। নামজুন হুট করে কিছু যেন মনে পড়ে গেল। আরে, ওখানে তো আমি গেছিলাম একদিন আমার জোয়ান বয়সে বন্ধু বান্ধব নিয়ে। আমার একটা প্রজেক্টের কাজ ছিল তোমাদের গ্রামে। গ্রামটা অনেক সুন্দর, আমরা ভীষণ এনজয় করেছিলাম। আর একবার ওদিকে গেলে আমাদের বাড়িতে যাবেন স্যার, কেমন? তোমার বাবার নাম, বাড়ির ঠিকানাটা দিও। আমি ওদিকে বেড়াতে গেলে তোমাদের বাড়ি ঘুরতে চাই, পুরানো দিনটা আবার ফিরে পেতে চাই। নামজুন আর কিছু বলতে যাবে থেকে তখনই দেখে জাংকুককে ওদের সামনে এসে দাঁড়ায়। প্রচন্ড চোখ দুটো লাল, রেগে আছে মনে হচ্ছে। তের দিকে তাকিয়ে এক ধমক দেয়। তে, জাস্ট লিভ। হঠাৎ জাংকুকের এত বড় ধমকে তে রীতিমতো চমকে ওঠে। এই গুরুগম্ভীর একরোখা রাগান্বিত জাংকুকের মুখের দিকে তাকালো। নামজুন নিজেই অবাক। সেট লিভ রাইট নাও। জাংকুকের এমন অদ্ভুত ব্যবহার তের কাছে সম্পূর্ণ নতুন। তে বুঝল না। সামনে তাকিয়ে দেখে নামজুনের মুখটা শুকনো লাগছে, ভয়ঙ্কর অপমানিত বোধ করছেন যেন। জাংকুক হঠাৎ এমন করে রেগে গেল কেন? তাও একজন গণ্যমান্য অতিথিকে অপমান করছে। জাংকুকের এমন রাগ দেখে তেও কিছু বলার সাহস না পেয়ে নামজুনকে আস্তে করে সালাম করে চলে গেল সেখান থেকে। আমরা কথা বলছিলাম। কথা বলছিলেন তের সঙ্গে? কেন হঠাৎ ওর সঙ্গে? কি আপনার পছন্দ হয়েছে? ওকেও কি বিয়ে করতে চাইছেন? নিজের ওরজাত সন্তানের মুখে এমন সস্তা ছোট লেগে কথা শুনে ভয়ঙ্কর লজ্জায় পড়ে গেলেন নামজুন। ছেলের মুখে ছেলের বউ নিয়ে এমন কথায় তার কান থেকে যেন ধোঁয়া বের হতে লাগলো। ভদ্রভাবে কথা বলো জাংকুক, ও আমার মেয়ের বয়সী। মিস যিশু তো আমার জানা মতে তোমার মেয়ের বয়সী ছিল, রাইট? ওকে বিয়ে করতে পারলে দেখে কেন নয়? যিশু মোটো আমার মেয়ের বয়সী ছিল না। ওর আর আমার এজ গ্যাপ ছিল 13 বছর, যেখানে তোমার আপন মায়ের সঙ্গে আমার বয়সের গ্যাপটা ছিল 10 বছর। রাগে বিবেক হারিয়ে ফেলো না জাংকুক। ও উপস, ভুলেই তো গেছিলাম আমি। নামজুন নিজের রাগ কন্ট্রোল করলেন। ছেলের এমন উশৃঙ্খল আচরণের জন্য যদি কেউ সবচেয়ে বেশি দায়ী হয় তবে সেটা উনি নিজে। কথাটা আর কেউ না জানুক, উনি তো জানেন। তাই দীর্ঘ গলায় বলে, তোমার জন্য তের বাড়িতে আমি বিয়ের প্রস্তাব নিয়ে যেতে চাইছিলাম। তোমাকে কে বলেছে আমি তেকে বিয়ে করতে চাই? বাবা হই আমি তোমার। তোমার চোখ দুটো আমার চেনা আছে। বাবা যদি হতে তাহলে আমার মা অসুস্থ থাকা অবস্থায় পরকীয়া করে বেড়াতে না। আমার মা ক্যান্সারের বিছানায় শুয়ে কাতরে যাচ্ছিল, আর তুমি তার ওই নাজুক অবস্থাতে ঘরের বাইরে মেয়ে নিয়ে ফুর্তি করেছিলে। আমি পরকীয়া করিনি জাংকুক। ও তাই তো। মা মারা যাবার 2 মাস পরে আমার ঘরে সৎ মা এমনি এমনি এসে গেছিল, রাইট? নামজুনের খুবই রাগ লাগছে, তবুও আজ সব কিছু বলা দরকার এই ভেবে বললেন, বিয়েটা আমি তোমার ভালোর জন্যই করেছি জাংকুক। তুমি সেটাও জানো। আমাদের ঘরে কোনো মেয়ে ছিল না, নারী ছিল না। তোমার মা মারা গেছে।
তুমি বিপদে চলে যাচ্ছিলে, তাই আমি আমাদের সবার কথা ভেবে। না না না, তুমি শুধু স্বার্থপরের মতো নিজের চিন্তা করে বিয়ে করেছিলে। খবরদার আমাকে এসবে টানবে না। আমার ভালো তুমি কোনোদিনই চাও না। জাংকুক অন্ধভাবে ওনার প্রতি রেগে আছে, যে রাগ শুরু হয়েছিল 10 বছর বয়স থেকে। আজ জাংকুকের 25 বছর। এতটা বছর সে অনেক যত্ন করে বাবার প্রতি এই রাগ অভিযোগগুলো পুষেছে। এত সহজে এগুলা মিটবে না। ওকে এখন কিছুই বোঝানো মানে শুধু শুধু সময় নষ্ট করা। পাশ থেকে সেক্রেটারি বলে ওঠে, তোমার বাবা চাইছেন তুমি তোমার পছন্দের মানুষকে বিয়ে করে সুখে থাকো। ওহ গড, প্লিজ দয়া করে আমার লাইফে দখল দেওয়া বন্ধ করো সবাই। আমি কাকে বিয়ে করব এটা আমি জানি। আমি চেয়েছি তোমার ফালতু এই সাহায্যগুলো। তোমরা আবার আমার লাইফ এলোমেলো করতে চাচ্ছ, যেখানে আমি মাত্রই মাথাটা উঁচু করা শিখেছি। জাংকুকের সামনে নামজুন হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। ছেলের এই চূড়ান্ত বেয়াদবিগুলো তার হজম হচ্ছে না। বহু কষ্টে বলে, আমি ভেবেছি যদি আরেকবার তোমার লাইফটা গুছিয়ে। আমি বলেছি আমার লাইফটা গুছিয়ে দিতে। জাংকুক, আস্তে কথা বলো, বাবা হাই প্রেশার আছে। আমি আমার বিয়েতে তোমায় বলবোই না, চিন্তা নেই। বিয়ে যেদিন করতে ইচ্ছা হবে জাস্ট কাজে অফিসে গিয়ে কাজ সেরে বউ নিয়ে চলে আসবো। তোমার লোক দেখানোর দায়িত্বগুলো আমার দরকার কখনোই ছিল না, ভবিষ্যতেও হবে না। নামজুন মাথা তুলে ছেলের দিকে তাকায়। বুকটা আবার ভারী হচ্ছে তার। বুকের ব্যথাটা ক্রমশ বেড়ে যাচ্ছে। জাংকুক আর কিছু না বলে এক মুহূর্ত অপেক্ষা করলো না, বড় বড় পা ফেলে চলে গেল। যাওয়ার দিকে তাকিয়ে চোখ টলমল করে উঠল নামজুনের। জাংকুকের ফোন পকেটে বারবার বাজছে। কয়েকবার বেজে ফোন কাটলো। জাংকুক ফোন রিসিভ করছে না। ওর চোখ দুটো ডুলছে, যেন মাটিতে পড়ে যাবে এক্ষুনি। হয়তো পুরানো মেন্টাল ট্রমাটা আবার ফিরে আসতেছে। বারবার ফোন বাজছিল। একসময় অতিষ্ঠ হয়ে বাইকের স্পিড কমিয়ে ফোন রিসিভ করলো। ও পাশ থেকে জিমিনের গলার আওয়াজ শুনতে পেল। কাঁদতে কাঁদতে বলছে, জাংকুক ভাই কে? গাড়ির শাঁসা আওয়াজে জাংকুক কিছু শুনতে পাচ্ছে না। জিমিনের কাছে ওর নম্বর দেওয়া ছিল যেন তের খোঁজখবর নিতে পারে। জিমিনের সাহস হবে না বিনা কারণে জাংকুককে কল দেওয়ার। তের হয়তো কিছু প্রয়োজন, তাই বাইক এক পাশে সাইড করে কানে ফোন নিয়ে জিজ্ঞেস করলো, শুনতে পাইনি আমি, এখন বলো। ভাইয়া, তেকে পাওয়া যাচ্ছে না 2 ঘন্টা ধরে। হঠাৎ জাংকুকের বুক কেঁপে ওঠে। এমনিতে অ্যাংজাইটি অ্যাটাকের মতো হচ্ছিল, তার উপর আবার এই খবর। জাংকুক মনের মধ্যে নেগেটিভ কিছু ভাবতেই চাইছে না। হোস্টেলে ফিরেনি ও এখন? না ভাইয়া, ও হোস্টেলে নেই। আশেপাশের জায়গাগুলো খোঁজা হয়েছে, কোথাও নেই। কেউ কেউ বলছে তেকে লাস্টবার কতগুলা ছেলের সঙ্গে নাকি দেখেছে। তে ছেলেদের সঙ্গে? কে দেখেছে ওটা? ভাইয়া, আমাদের ক্লাসমেট। আমরাও বিশ্বাস করতে পারছি না এটা। জাংকুক চোখ বন্ধ করে কিছু একটা ভাবার চেষ্টা করে। ওর মন এবার কোডাকতে শুরু করেছে। আবার মনের ভিতর কিছু একটা হারিয়ে ফেলার শূন্যতা অনুভব করছে, যেমনটা অনুভব করতো ওর মা মারা যাবার পরে। জাংকুকের বুক দুকবুক করছে। অতিষ্ঠ ভঙ্গিতে নিজের বুকের বাঁ পাশটা খামচে ধরে। হোস্টেলের সিসিটিভি ফুটেজ চেক করো জিমিন, আমি আসতেছি। এক মুহূর্তে এক টানে বাইক ঘুরিয়ে বাসের দিকে যায় জাংকুক। মায়ের পর আর কাউকে হারিয়ে ফেলার শক্তি সম্ভবত ওর আর নেই। জাংকুকের বুকে ব্যথা শুরু করছে, ক্রমশই অসুস্থ হয়ে যাচ্ছে, মাথা ফেটে যাচ্ছে, আগের রোগের সিমটম দেখা যাচ্ছে। জাংকুক ডুব দিলে বিড়বিড় করে নিজের বুকের বাঁ পাশে চাপড় দিতে দিতে বলে, ও ঠিক আছে, সেফ আছে, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। এসবের মধ্যে হঠাৎ করে জাংকুক উপলব্ধি করে ও নিজের জীবনের থেকেও এখন ইম্পর্টেন্ট কেউ আছে ওর জীবনে, যে হারিয়ে গেলে, যার গায়ে সামান্য আসর লাগলেও জিয়ান জাংকুক পাগল পাগল হয়ে যাবে। সেই মেয়েটা এখন নিখোঁজ, তাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, হারিয়ে গেছে ও। ধীরে ধীরে রাতও বেড়ে যাচ্ছে, সাথে বাড়ছেও জাংকুকের বুকের ব্যথাগুলা। জাংকুক তাড়াহুড়া করে অফিস রুমের সামনে যেতে দেখে রুমের সামনে তের ডিপার্টমেন্টের অনেকে জড়ো হয়ে আছে। বড় বড় পা ফেলে অফিস রুমে ঢুকে গেল। জাংকুককে দেখে কম্পিউটারের সামনে থেকে সরে দাঁড়ালো সবাই। জাংকুক দপ করে কম্পিউটারের সামনে চেয়ারে বসে গেল। পুরা হোস্টেলের গত 2 ঘন্টার সিসিটিভি ফুটেজগুলা চেক করতে থাকে একের পর এক। সিসিটিভি ফুটেজে কিছু নেই। আমরা খুঁজেছি তো জাংকুক,
জাঙ্কুক তবুও হাল ছাড়লো না, আবার লেগে গেল চেক করতে। ওর হাতের বেঞ্চগুলো যেন আরো বেশি ফুলে উঠেছে। ফুল্ড করা কুত্তার হাতার দিকটা নীল নীল, বেঞ্চে আরো আকর্ষণীয় হয়ে যাচ্ছে। সেগুলা দেখে চমকালো। জাঙ্কুক কি আবার অসুস্থ হয়ে যাচ্ছে? ওর মেন্টাল ট্রমায় বেঞ্চ ফুলে যায়, সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার রেকর্ড আছে। জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল। কিছুই বলা যাবে না এখন। এই মুহূর্তে কিছু বললে জাঙ্কুক বন্ধু দেখবে না। ভাইয়া, আমরা সব খুঁজে ফেলেছি, তেকে দেখা যায়নি হোস্টেলের আশেপাশে। কিছু খুঁজে না পেয়ে জাঙ্কুক এবার হার মানল। কম্পিউটারের কিবোর্ড ছেড়ে দিল, দুই হাতে মুখ ডলে মুখে হাত চেপে বসে রইল কিছুক্ষণ, যেন কিছু একটা ভাবছে সে। তেকে কেউ দেখেছো আজ? কেউ দেখে থাকলে কোথায় এন্ড কখন দেখেছিলে? মনে পড়ছে কিছু? পাশ থেকে এক ছেলে ক্লাসমেট বলে ওঠে, আমি দেখেছিলাম ভার্সিটির গেটের সামনে, ওকে দেখা গেছিল লাস্টবার কতগুলো ছেলেদের সাথে। চোখ বুঝে কিছু একটা ভাবার চেষ্টা করে, তারপর হুট করে কি মনে করে দৌড় লাগায় সামনের দিকে। পেছনে পেছনে সুগাও আসছে। জাঙ্কুক ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে পড়ে। দারোয়ান তখন নাক ডেকে ঘুমাচ্ছে। জাঙ্কুক ওর সামনে দাঁড়িয়ে অপেক্ষা করলো না, তাকে না জিজ্ঞেস করে পকেট থেকে গেটে চাবি বের করে গেট খুলে ফেললো। সুগা জাঙ্কুকের কাণ্ড দেখে আর দারোয়ানকে এখনো মরার মতো ঘুমোতে দেখে ওর হাসি পেল। তবে ওর এখন হাসি আসতেছে না, জাঙ্কুকের অতিরিক্ত উন্মাদনা দেখে। ভার্সিটির অফিস রুমের দিকে যেতে যেতে সুগাকে বলে, তে এখনো ভার্সিটি থেকে বের হয়নি, তার মানে ভার্সিটির সিসিটিভি ফুটেজ দেখা লাগবে আমাদের। তুই ম্যানেজার থেকে অফিস রুমের চাবিটা একটু নিয়ে আয়, কুইক। কিন্তু চাবি তো ওনারা আমাকে দিবেন না, তুই গেলে হয়তো তুই গিয়ে তাড়াতাড়ি বল জিয়ন জাঙ্কুক চাবি চেয়েছে। এক দৌড়ে গেল, চাবি নিয়ে আসতে তালা খুলে ভেতরে ঢুকলো জাঙ্কুক। ম্যানেজারও পাশে দাঁড়িয়ে আছে। বলা যায় না এই বকাটে ছেলে আবার কোনো কাণ্ড করে বসে। চাবি না দিলে চাকরি থাকবে না, আবার দিলেও বিপদ। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখতে পেল যে না তে বের হয়েছে ভার্সিটি থেকে। ওরা সবাই মিলে ওর পিছনে নিয়েছিল। তে সেটা বুঝে বয়ে দ্রুত পা চালিয়েছিল। ওদের মধ্যে একজন আচমকা তের সামনে দাঁড়িয়ে গেল, তারপর তের ব্যাগ নিয়ে টানাটানি করতে লাগলো। তে বয়ে কেঁদে ফেলেছে, বারবার ওদেরকে কিছু বলছে। তারপরও ওদের সামনের একটা গাড়ি এসে থামলো। মুখোশ পরা একটা ছেলে গাড়িতে বসা। ওই ছেলেগুলাই তেকে জোর করে গাড়িতে তুলে দিল। এগুলা ওই ছেলেগুলা না যাদের তুই পিটিয়েছিলি তোদের ফ্যাক্টরিতে ঝামেলা করার জন্য? জাঙ্কুক স্ক্রিনের দিকে চোখ রেখে ভালো করে দেখে। জাঙ্কুক ছেলেগুলাকে চিনতে পারে। আগে সহ্য করতে না পেরে পা দিয়ে লাথি দিল চেয়ারে। চেয়ার ভেঙে গিয়ে মাটিতে পড়ে। শহরের বাচ্চাগুলা আমার কলেজায় হাত দেওয়ার সাহস কই থেকে পাইল? এক মুহূর্ত দাঁড়ায় ভাঙা চেয়ারটা লাথি মেরে ফেলে ওখান থেকে চলে আসতেছে দৌড়ে দৌড়ে। সুগো পিছু পিছু দৌড়াচ্ছে। বড় বড় পা ফেলে যাচ্ছে জাঙ্কুক। ওর মেজাজ আজ চূড়ান্ত পর্যায়ে। সুগাও ভয় পাচ্ছে, আজ জাঙ্কুক কাউকে খুন করেও ফেলতে পারে। ও কি করবে, কিভাবে সামলাবে জাঙ্কুককে? ভয় পাচ্ছে না। বাইকে উঠে পড়ে। পাগলা ঘোড়ার ন্যায় ছুটছে সুগা আর জাঙ্কুক। বাইক ছাড়িয়ে সোজা চলে যায় জাঙ্কুক যাদেরকে চিনতে পারে তাদের কাছে। ছেলেগুলা তখন হই হুল্লোড় করে কাঠ খেয়েছিল। জাঙ্কুক গিয়ে তাদেরকে আচ্ছা মতো মারে এবং তের ঠিকানাটা বের করে তেকে কোথায় রাখা হয়েছে সেটা। বাঙ্গা বাড়ির সামনে আসতেই জাঙ্কুক বাইক থেকে নামে তাড়াতাড়ি। জাঙ্কুককে আসতে দেখে একজন হুড়মুড়িয়ে পালিয়ে গেল জায়গা থেকে। জাঙ্কুক এখন ওদিকে মন দেওয়ার সময় নাই। ওর পুরো মাথা ভর্তি চেপে আছে তে, যে মেয়েটা ভয় পায় ভীষণ ছেলেদের। ওই মেয়েকে আজ ছেলেরা তুলে নিয়ে গেছে। না জানি মেয়েটার কি অবস্থা। দরজা খোলা, ঘরে ঢুকতে দেখতে পেল তেকে। দড়ি দিয়ে ওর হাত পা বাঁধা, ফেলে রেখেছে ওকে মেঝেতে। শাড়ি এলোমেলো, চুলো এলোমেলো। পুরা রুমের মেঝে জুড়ে লাল লাল চুপ চুপ ভেজা ভেজা রক্তের দাগ। জাঙ্কুক যখন দরজা দিয়ে ঢুকে তখন তে নিবু নিবু চোখে জাঙ্কুককে দেখতে পেল। ওর বুকে সাহস এলো, অনেক কষ্টে ডেকে উঠল, জাঙ্কুক। জাঙ্কুক অবাক হয়ে দাঁড়িয়ে থাকে, চোখ দুটো টলমলে, গামে ভেজা পুরো শরীর, চুলো এলোমেলো। তের চোখ নিভে যাচ্ছে, বহু কষ্টে কুড়ে রেখেছে। তেকে এভাবে দেখে জাঙ্কুকের শরীর হেলে পড়ছে যেন। 5-5টা ঘন্টার পর মেয়েটাকে চোখের সামনে দেখছে। ও রেখে গেছিল সই সালামত, অথচ পেল রক্তাক্ত অবস্থায়। বুকটা ফেটে যাচ্ছে তার। জাঙ্কুক ডুলতে ডুলতে
তের দিকে যায়, হাঁটু ভেঙে তের পাশে গিয়ে বসে। জাঙ্কুক বসতেই সুগা একটু দূরে গিয়ে দাঁড়ায়। আচমকা দু হাতে তেকে টেনে জড়িয়ে ধরল জাঙ্কুক। তেও চোখ বুজে ফেলে জোরে জোরে শ্বাস টানল। শ্বাসকষ্ট হচ্ছে তার এই মুহূর্তে, তার উপর আবার জাঙ্কুকের এমন ছোঁয়া। জাঙ্কুক আজ আর জাত পাত মান সম্মান নিয়ে কিছু ভাবে না। শক্ত করে তেকে জড়িয়ে ধরে গাড়ে মুখে সমস্ত জায়গায় কিস করতে থাকে। চোখের জল পড়ে দু চোখ বেয়ে। তে চোখ বুঝে আছে, ওর গায়েও এক ফোঁটা শক্তি নেই জাঙ্কুককে আটকানোর, কথা বলে মানা করার। হঠাৎ করে যেন জাঙ্কুকের ছোঁয়াগুলো তেরও ভালো লাগছে। জাঙ্কুক আরো শক্ত করে জড়িয়ে ধরে তেকে। ওর যেন তাতেও শান্তি নেই। এই মেয়েটাকে মনে হচ্ছে বুকের মধ্যে ঢুকিয়ে ফেলতে পারলে আজ ও শান্তি এবং তৃপ্তি পাবে। জাঙ্কুক আরো অস্থির হয়ে তের দিকে চেয়ে থেকে বলে, এতে এতে তুমি ব্যথা পাচ্ছ? খুব ব্যথা করছে তোমার? কেমন আছো তুমি? তুমি ঠিক আছো তো? কোথায় ব্যথা হচ্ছে? কোথায় আমাকে বলো। জাঙ্কুকের এমন পাগলামি দেখে সুগা অবাক। জাঙ্কুক যে সত্যি সত্যি কাউকে ভালোবাসতে পারে এভাবে, তার নিজ চোখে না দেখলে হয়তো সুগা বিশ্বাস করতো না। জাঙ্কুক আবারও তেকে জাপটে জড়িয়ে ধরে এলোপাতারি গাড়ে কিস করতে থাকে। হঠাৎ করে দেখে জাঙ্কুকের কলার থেকে ধীরে ধীরে তের হাত দুটো মাটিতে পড়ে গেল। জাঙ্কুক যেন চমকে উঠল। নিজের বুক থেকে তের মাথা সরিয়ে দেখলো তেকে। মনে হয় হাসপাতালে যাওয়া উচিত, ভাবি জ্ঞান হারিয়েছে। জাঙ্কুক এবার বুঝতে পারলো, মাথা দিয়ে গল গল করে রক্ত বের হলো তের। আর কিছু না ভেবে তেকে কুলে করে নিয়ে দুজনে গাড়ি ম্যানেজ করে চলে যায় হাসপাতালে।